মায়াপুর যাব বলে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আর 2 ঘন্টার মধ্যে পৌঁছে গেছিলাম কৃষ্ণনগর সিটি জাংশনে। ট্রেন থেকে নেমে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে কিসে করে যাওয়া যায়। তো তারপরে আমরা চেপে পড়েছিলাম অটোতে, আর অটোতে আমাদের নিয়েছিল পার হেড 30 টাকা করে। আমি তো মায়াপুর কিছুদিন আগেই ঘুরে এসেছি, কিন্তু যেহেতু বাবা মা যায়নি সেই কারণে তাদেরকেই নিয়ে যাওয়া। আর মায়াপুর যাওয়ার রাস্তাটা ঠিক এই রকম। অটো আমাদের পৌঁছে দিয়েছিল স্বরূপগঞ্জ ঘাটে। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো মাত্র 3 টাকার বিনিময়ে কিন্তু এখনও এখানে ঘাট পারাপার হয়। নদীটা যেহেতু খুবই ছোট, তাই খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। আর ওই পারে গিয়ে দেখলাম বিভিন্ন মঠ এবং মন্দির রয়েছে। তাই দেরি না করে আমরা একটা টোটো ভাড়া করে নিলাম। টোটো কাকু আমাদের বলেছিল সবার আগে কুপনটা কেটে নিতে, কারণ 11টার মধ্যেই কুপন দেওয়া প্রায় বন্ধ হয়ে যায়। আমরা প্রসাদ গ্রহণের জন্য কেটে নিয়েছিলাম গীতা ভবনের কুপন, যার একটির মূল্য ছিল 80 টাকা করে। তারপর আমরা বেরিয়ে গেছিলাম আশেপাশের কিছু সাইট সিন করার জন্য। তার মধ্যে ছিল নিতাইয়ের জন্মস্থান, নিতাইয়ের মাসির বাড়ি এবং বিভিন্ন মন্দির ও আশ্রম। আর সেগুলি দেখতে দেখতেই প্রায় আমাদের 11টা বেজে যায়। তারপর টোটো কাকু আমাদেরকে ইস্কনের মন্দিরের সামনে নামিয়ে দেয়। মন্দিরের সামনে অনেক দোকান রয়েছে, সেইখান থেকে লাচ্ছা পরোটা আর আলুর তরকারি টিফিন করে নিই। তারপরে আমরা মায়াপুরের চন্দ্রোদয় মন্দিরে প্রবেশ করি। আর এইটা হলো মায়াপুর মন্দিরের 1 নম্বর গেট, যেটা মেন গেটও বলা যেতে পারে। আস্তে আস্তে এরপর ভেতরের দিকে এগোতে থাকি। আর আমি যেহেতু এর আগেও এসেছি, তাই বাবা মাকেই বললাম যে তোমরা গিয়ে মিউজিয়ামটা দেখে আসো। সেই কারণে বাইরে জুতো আর ফোন নিয়ে আমি অপেক্ষা করছিলাম। তারপর আরেকটু এগোতে দেখি যে 3টে রথ রাখা রয়েছে। আর এই 3টে রথ তো হচ্ছে আমাদের জগন্নাথ, বলরাম আর সুভদ্রা দেবীর। রথ দেখার জন্যই আমরা মায়াপুর গিয়েছিলাম। আর সোজা রথে যেহেতু প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, সেই ভিড় এড়াতেই এই উল্টো রথের দিনটাই আমরা বেছে নিয়েছিলাম। রথযাত্রা উপলক্ষে মায়াপুর ইস্কন সেজে উঠেছিল। চারিদিকে টুনি লাইট বেশ ভালো লাগছিল। আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ভিড়ও কিন্তু বাড়ছিল। তারপরে আমরা চলে গেছিলাম প্রসাদ গ্রহণের জন্য গীতা ভবনের দিকে। আর গীতা ভবনে গিয়েই দেখি ঠিক এই রকমভাবেই কিন্তু এইখানে বসার নিয়ম রয়েছে, তবে বয়স্ক মানুষের জন্য চেয়ার টেবিলের ব্যবস্থাও রয়েছে। তারপরে আমরা প্রসাদ গ্রহণ করে নিই। আর বাইরে এসে দেখি যে অনেক লোক এইভাবে শুয়ে পড়েছে। একটু বিশ্রাম করার পরেই বাইরে গিয়ে দেখি রথ সেজে উঠেছে। আর রথের মধ্যে রয়েছে রাম, সীতা, লক্ষ্মণ আর আমাদের হনুমানজি। আর এই রথটির পরেই একে একে সুভদ্রা দেবী, তারপর বলরাম, তারপরে জগন্নাথ দেবের কিন্তু রথ বেরিয়ে পড়ে। এত ভিড়ের মধ্যে রথ টানতে গিয়ে আমার বাবার জুতো কিন্তু খুলে গেছিলো। আর এটা আমার বাবার না, এটা অনেকের সাথেই হয়েছিল। তাই আপনারা যখন যাবেন একটু সাবধানে থাকবেন, যাতে আপনাদের সাথে এরকমটা না হয়। তো তারপর একে একে প্রত্যেকটা রথ ইস্কনের মন্দির থেকে বেরিয়ে যায়। তার সাথে নাম কীর্তনের অনেক দলও সেখানে উপস্থিত হয়, আর রথের সাথে সেগুলি যেতে থাকে। তার সাথে রাস্তার ধারে প্রসাদ বিতরণের ব্যবস্থাও ছিল। আর এই সব কিছু দেখার পরে আমরা একটু চলে গেছিলাম গোপী ড্রেস কেনার জন্য। আমার একটা মামার মেয়ে রয়েছে ছোট, তো ওর জন্যই একটা গোপী ড্রেস আমরা কিনে নিই। তারপর যেহেতু সন্ধ্যা আরতির সময় হয়ে যায়, তাই আমরা সেইখানে চলে গেছিলাম। আর সন্ধ্যা আরতি দেখে বেরানোর পরে যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো, তাই সময় নষ্ট না করে আমরা বাড়ির পথের দিকে রওনা দিয়েছিলাম। দিনের বেলা মায়াপুরের দৃশ্য যেমন অপূর্ব সুন্দর, রাতের বেলাতেও কিন্তু ঠিক তার কম নয়। সন্ধে বাড়ার সাথে সাথে যেন মানুষের সংখ্যাও বাড়ছিল, কারণ সন্ধ্যা আরতিটা কিন্তু বিশেষ একটা আকর্ষণ। তাই এই সন্ধেবেলাতেই মানুষের হয়তো এত ভিড়। তারপরে আমরা আর সময় নষ্ট করিনি, যেহেতু আমাদের বাড়ি ফেরার ট্রেনের সময় হয়ে এসেছিল। সেই জন্য মন্দিরের পাশেই লাগা যে মাসির দোকানের বিরিয়ানি রয়েছে, সেটা 1 প্লেট নিয়ে নিই আর আমরা বাসে উঠে পড়ি। তো এইভাবেই আমার মায়াপুরের ব্লগ শেষ হলো। আজকের মতো টাটা।